আজ বামফ্রন্ট তার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে আগামী লোকসভা নির্বাচনের জন্য। ইতিমধ্যে আপনারা জানেন বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস একেবারে 42টি লোকসভা আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন। আর এবার বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে আজই। কংগ্রেসের সঙ্গে ঠিক কী ধরনের সমঝোতা হয়, সেই দরজা কংগ্রেসের জন্য কোথায় কোথায় খোলা হবে, কোন কোন আসনে কিভাবে রফা হবে, সেই সূত্র বের করার চেষ্টায় ছিলেন বামফ্রন্টের নেতারা। এবং সবকিছু শেষে আজই প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বামফ্রন্ট। এবং যেটা জানা যাচ্ছে, লোকসভা ভোটেও তারুণ্যের ওপর ভরসা করতে চলেছে সিপিএম। 10 থেকে 12টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উজ্জ্বল, যেরকম জানা যাচ্ছে 10 থেকে 12টি আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট, তাহলে কি কংগ্রেসের সঙ্গে কোথায় কোথায় সমঝোতা হবে, কিভাবে হবে, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। দেখো, একদমই তাই। যেটা সিদ্ধান্ত হয়েছে যে আজকে বিকেল 5:30টার সময় সাংবাদিক সম্মেলন করে হয়তো প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। সেক্ষেত্রে 10 থেকে 12টা আসনে বামফ্রন্টের তরফে তারা প্রার্থী তালিকা ঘোষণা করবে। তবে কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা কিন্তু তারা এখনো পর্যন্ত খুলে রাখছেন, এই কারণে যে আসনগুলোতে তারা প্রার্থীর নাম আজকে ঘোষণা করবেন সেই আসনগুলোতে কিন্তু কংগ্রেসের কোনো দাবি নেই। মূলত কংগ্রেস যে আসনগুলোতে লড়তে চায় বা তাদের অতীতে তারা লড়েছে, সেই আসনগুলোকে ফাঁকা রেখেই প্রথম দফার প্রার্থী তালিকা আজকে ঘোষণা করা হবে। সম্ভাব্য যে নাম আমরা জানতে পারছি তা হচ্ছে দমদম লোকসভা কেন্দ্রে লড়াই করবেন সুজন চক্রবর্তী, ইপ্সিতা ধর তিনি লড়াই করতে চলেছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে। যাদবপুর লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত যে নাম পাওয়া যাচ্ছে তাতে সৃজন ভট্টাচার্য, তিনি দমদম লোকসভা কেন্দ্র থেকে লড়াই করবেন। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সৃজন ভট্টাচার্য লড়াই করবেন। প্রতিকুর রহমান এসএফআই এর প্রাক্তন সভাপতি, তিনি সম্ভবত লড়াই করবেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে। প্রাথমিকভাবে এখনো পর্যন্ত এই আলোচনাগুলো হয়েছে। আজকে দুপুরে সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক রয়েছে, তারপরে আলোচনার পর এই তালিকা চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। তবে এখনো পর্যন্ত যেটা ঠিক আছে যে বিকেল 5:30টায় সাংবাদিক সম্মেলন করে আজকে প্রার্থী তালিকা, প্রথম দফার বামফ্রন্টের প্রার্থী তালিকা তারা ঘোষণা করতে চলেছে। ধন্যবাদ উজ্জ্বল। একেবারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে অভিযোগ উঠছিল সিএএ নিয়ে, সেই সবকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন অমিত শাহ। তিনি বলছেন 2019-এর ইস্তাহারে বিজেপি প্রতিশ্রুতি ছিল সিএএ নিয়ে, এবং এই সিএএ বিজেপির কাছে কোনো রাজনৈতিক ইস্যু নয়। করোনার কারণে এই চালু করতে দেরি হয়ে গিয়েছে, সিএএ আইন লাগু করতে দেরি হয়ে গিয়েছে, কিন্তু 2019 সালে ইস্তাহারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল। এমনকি এটাও বলা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আইন হচ্ছে এই সিএএ। বিরোধীরা তোষণের রাজনীতি করছেন, ভোট ব্যাংক এককাট্টা করার চেষ্টা করছে। বিরোধীরা তো সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও প্রশ্ন তুলেছিল। সিএএ কারো নাগরিকত্ব কেড়ে দেওয়ার আইন নয়, দেশের মুসলমান সম্প্রদায়কে ভয় পাওয়ার তাদের কোনো কারণ নেই। কি বলেছেন অমিত শাহ, শোনাবো। सारे विपक्षी दल, ओवैसी हो, राहुल गांधी जी हो, या अरविंद केजरीवाल हो, या ममता जी हो, ये झूठ की राजनीति कर रहे हैं। इसलिए टाइमिंग का महत्व नहीं है। भारतीय जनता पार्टी ने 2019 में अपने घोषणा पत्र में कहा है कि हम सीएए लेकर आएंगे और पाकिस्तान, अफगानिस्तान और बांग्लादेश के जो शरणार्थी है उनको नागरिकता देंगे। तो भारतीय जनता पार्टी का एजेंडा बहुत स्पष्ट है और वो एजेंडे के आधार पर हमें बहुमत मिला है। 2019 में ही ये बिल संसद के दोनों सदनों ने पार कर दिया। उसके बाद कोविड के कारण थोड़ा लेट हुआ। अब टाइमिंग का क्या महत्व है? सरकार ने अपनी विल चुने जाने से पहले अभिव्यक्त कर दी है। चुनने के बाद फर्स्ट प्रायोरिटी में पहले ही साल में दोनों सदनों से इस कानून को मान्यता मिल गई है। रूल्स फॉर्मेलिटी है। अब टाइमिंग का या पॉलिटिकल गेन या लॉस का सवाल नहीं है। अब विपक्ष तुष्टीकरण की राजनीति कर कर, एपीसमेंट की पॉलिटिक्स कर कर वोट बैंक को कंसोलिडेट करना चाहता है। मैं उनको विनती करना चाहता हूं कि आप एक्सपोज हो चुके हो,
অমিত শাহের বক্তব্য নিয়ে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় কি বললেন শোনাবো এবার। বলে রাজনৈতিকভাবে ধর্মীয় বিষয়টাকে রাজনৈতিক বিষয় বাদ দিয়ে ধর্মকে সামনে নিয়ে এসে এই জিনিসটা করা হচ্ছে ত্রুটিপূর্ণ, যেখানে সুপ্রিম কোর্টে এর ওপরে অনেক রকম নিষেধাজ্ঞা আছে, তারপরেও সিএ নিয়ে পলিটিক্যালি এরা রাজনীতিকে ধর্মকে নিয়ে এসে ভাগ করার চেষ্টা করছে। দেখুন, রিলিজিয়াস ডিসক্রিমিনেশন করার চেষ্টা করা হচ্ছে, একটা সম্প্রদায়কে বাদ দিয়ে সিএ কে নিয়ে এসছে, এটা তো উদ্দেশ্য পরিষ্কার। সেখানে অনেক জায়গায় শুধুমাত্র 3টে দেশের কথা বলা আছে, বাকি দেশগুলো পড়োশি দেশের কথা বলা নেই। সেখানে একটা সম্প্রদায়কে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। তার মানে এদের উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলিম খেলা খেলো আর ভোটটাকে ভাগ করো। পরিষ্কার, ভারতবর্ষের সংবিধানে কোথাও বলা নেই এমন কোনো আইন করা যায় যেখানে রিলিজিয়াস ডিসক্রিমিনেশন করা হবে। একটা সম্প্রদায়কে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হলো। আর পারসিকিউশন কি শুধুমাত্র ধর্মীয় কারণে হয়, এথনিক কারণে হয় না, পলিটিক্যাল জিওপলিটিক্যাল রিজনে পারসিকিউশন হয় না। এই সমস্ত বিভিন্ন ত্রুটি নিয়ে এটা হচ্ছে। আর তৃণমূল কংগ্রেসকে যতটা কম বলা যায় ততই ভালো। তৃণমূল কংগ্রেস এই বিলটা যখন লোকসভাতে পাশ হচ্ছিল তখন তৃণমূল কংগ্রেসের 8 জন সাংসদ ভোট দেয়নি, আর দিদি রাস্তায় ক্যাকাচিচি করেছে। এটাই হচ্ছে এদের আসল মুখোশ আর মুখ দুটো আলাদা হয়ে গেছে, পরিষ্কার ধরা পড়ে গেছে।